আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন, আর নির্বাচনের আগেই হঠাৎ করে বাংলাদেশের সাংবাদিকরা কতটা আক্রান্ত, কতজন সাংবাদিক জেলে গিয়েছেন তার একটা তথ্য টিআইবির থেকে প্রকাশ করা হয়। কিন্তু টিআইবির এই তথ্য প্রকাশ করার পরই বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে কিন্তু ক্ষোভ চরমে। তারা মনে করছেন টিআইবি ইচ্ছে করেই বাংলাদেশের সাংবাদিকদের নির্যাতনের যে কাহিনী সেটাকে আড়াল করছে টিআইবি, আর পিছন থেকে কলকাঠি নাড়ছেন ইউনূস সহ উপদেষ্টারা। কিন্তু নির্বাচনের আগে হঠাৎ করে কেন সাংবাদিকদের দুরবস্থার কথা হঠাৎ করে ফলাও করে প্রচার করলেন টিআইবি, আবার যদিও করলেন তাতে কেন তথ্য গোপন করা হলো? এই নিয়েই আমরা এবার সরাসরি চলে যাব বাংলাদেশের থেকে বিশিষ্ট সাংবাদিক, যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এবং চাকরিচ্যুত সাংবাদিক, যিনি ইউনূসের আমলে চাকরি হারিয়েছেন, সেই রকম একজন সাংবাদিকের সঙ্গে আমরা এবার কথা বলে নেব। প্রথমেই তাকে আজকের এই যে বিশেষ আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই আপনাকে অনুরোধ করব যে আপনি যদি একটু কোলাহলের বাইরে থেকে যদি আমাদের সঙ্গে সম্ভব হয় কথা বলার, কারণ আপনার চাকরি গিয়েছিল আমি জানি। যদি প্রথমেই শেয়ার করেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের, আজকে সেটা ঘোষণা করলো কমিশন, ঠিক তার দুদিন আগেই টিআইবি এইরকম একটা তথ্য প্রকাশ করলো, কেন, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, টিআইবি বেসিক্যালি এটা যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে যে সংগঠনটি বেশ কয়েকদিন আগে সম্প্রতি একটা জরিপ করেছে, সেই জরিপটা আদৌ সত্য নয়, মোটামুটি নির্ভরযোগ্য নয়। কারণ এটা আমাদের ইউনূসের মদতপুষ্ট একটি সংগঠন, যেটা বাংলাদেশের সাংবাদিকগণ মনে করে, বাংলাদেশের জনগণ প্রত্যেকেই জানে। উনি সেখানে যে পরিসংখ্যানটা দিয়েছে সেই পরিসংখ্যানটার অনেক বেশি সাংবাদিক নির্যাতিত হয়েছে। বিশেষ করে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশে সাংবাদিকদের উপর, সিভিল সোসাইটির উপর যেভাবে মব এবং সন্ত্রাসী কার্যকলাপ চলছে, তাতে করে সাংবাদিকরা আজকে কেউ নিরাপদ না। সাংবাদিকদেরকে বলা হয় রাষ্ট্রের চোখ, ফোর্থ স্টেট। মূলত এখন প্রত্যেকটা হাউসে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেখানে যে শিশু সন্ত্রাসী যারা আর কি, সেটা মূলত যারা মব কালচারের সাথে ইনভলভ, সেই বাহিনী এখন নিয়ন্ত্রণ করতেছে কার্যত। ভালো কোনো সাংবাদিক কোনো মাধ্যমে নেই, সবাই বেশিরভাগই চাকরিচ্যুত হয়েছে। টিআইবি এই অবস্থায়, আপনি যে কথাটা বলেছিলেন যে টিআইবি যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টের সাথে আমরা মোটেই একমত নই। সেখানে যে সংখ্যাটা দেখানো হয়েছে কার্যত তার চাইতে অনেক অনেক গুণ বেশি। এখন আমরা ধারণা করতেছি যে টিআইবি যে সংখ্যাটা দেখিয়েছে সেই সংখ্যাটা কিন্তু কত হতাশাব্যঞ্জক নয়। এখানে আমাদের সাথে মতবিরোধ যে টিআইবির এই বিষয়টা মোটেই আদৌ সত্য নয়। তার মানে কি টিআইবি যে রিপোর্টটা প্রকাশ করলো সেই রিপোর্ট প্রকাশ করার পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আরো একটা আপনাকে প্রশ্ন থাকবে যে কতজন সাংবাদিক এখন বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন বিনা বিচারে, সেই তথ্য কি আপনার কাছে আছে? দেখুন, এ ব্যাপারে অবশ্যই তো আমাদের কাছে একটা তথ্য আছে। সেই তথ্যটা হচ্ছে টিআইবি ওই বিষয়টাকে, অ্যাকচুয়াল তথ্যটাকে আড়াল করার জন্যই আমরা মনে করি যে ওরা পরিকল্পিতভাবেই এই রিপোর্টটা প্রকাশ করে ফেলেছে। যে আগে না বেসিক্যালি হচ্ছে এই সংখ্যা, মানে ওরা বোঝাতে চাচ্ছে যে সংখ্যা এত বেশি নয়। গণহারে বললাম তো, প্রচুর সাংবাদিক এখনো জেলখানায়, বিশেষ করে 5 আগস্টের পর থেকে এখনো। তারপরে ওনার যে সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে, হামলার শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে, নিহত হয়েছে অনেক। এই পরিসংখ্যান অবশ্যই আমাদের কাছে আছে, আমরা সেই পরিসংখ্যানটা আছে, আমরা সেটা প্রকাশ অবশ্যই করব। সেটা একবারে অ্যাকচুয়াল তথ্যটা আমি আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে আরেকটা কোশ্চেন করব যে হঠাৎ করে টিআইবি যে তথ্যটা প্রকাশ করলো নির্বাচনের আগে, এটা কি সাংবাদিকদের জন্য কোথাও একটা হুমকি যে সামনেই নির্বাচন, যে সমস্ত সাংবাদিকরা এখনো ইউনূসের বশ্যতা স্বীকার করেনি তারা যাতে অতি দ্রুত সম্ভব বশ্যতা স্বীকার করে, না হলে এই সাংবাদিকদের যে করুণ পরিস্থিতি হয়েছে, যারা এখনো বশ্যতা স্বীকার করেনি, কাজ করছেন, তাদেরও আগামী দিনে এই একই হাল হবে? এইটা কি কোথাও একটা ঘুরিয়ে থ্রেট করা হলো বলে আপনি মনে করেন? নিশ্চয়ই, আমরাও মনে করি যে এটা এক ধরনের মেসেজ। এটা একটা মেসেজের মতোই, যে এখন তো তারা সব হাউসগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। তাছাড়া যারা সাংবাদিকদের যখন পেটে লাথি পড়ে, কিছু কিছু লোক কম্প্রোমাইজ করতেছে,
তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আমাদের কথা মতো কাজ করতে হবে, আমাদের কথা মতো নিউজ করতে হবে। এখন যারা আদর্শের সাথে কম্প্রোমাইজ করতে পারেনি তারা অনেকেই পালিয়ে বেড়াচ্ছে, তারা চাকরিচ্যুত হয়েছে, পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুঃখ কষ্টে দিন যাপন করতেছে আজকে অনেকগুলো দিন। এটা তাদের একটা পরিকল্পনারই অংশ। এখন যারা সেখানে যে সংবাদ মাধ্যমগুলোতে যারা বসেছে তারা আদৌ অনেকেই এখানে সাংবাদিকতা করতেন না, কখনো সাংবাদিক নয়, যেন তেন ভাবে এনে বসিয়ে দিয়েছে। এটা একটা পরিকল্পিত ভাবে, এটাও এক ধরনের ম্যাটিকুলাস ডিজাইনেরই একটা পার্ট অফ ম্যাটিকুলাস ডিজাইন। ধন্যবাদ। এই যে আপনার হচ্ছে পরিকল্পনা, সেই পরিকল্পনা কার বলে আপনি মনে করেন? ডিপ স্টেটের, না জামাত, না বিএনপি এই পরিকল্পনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত? দেখুন, এই প্ল্যানটা তো বেসিক্যালি একভাবে হয় না, একজনের হয় না, এটা তাদের সম্মিলিত, এটা তাদের সম্মিলিত ভাবে হয়েছে। বিদেশি রাষ্ট্রগুলা, আমাদের এখানে এনজিও, কারণ এই গভর্নমেন্টে যারা এই পরিকল্পিত যে গভর্নমেন্টটা তৈরি করেছে এখানে বেশিরভাগই এনজিও কর্মী, এরা এনজিও নির্ভর, এবং এনজিও দেরকে নিয়ে, এনজিও ব্যক্তিত্বদেরকে নিয়ে এই গঠনটা করা হয়েছে আর কি। আমরা অবৈধ বলি আর বৈধ বলি যেটাই, সেটা হচ্ছে এই গভর্নমেন্টটা গঠন করা হয়েছে অবৈধ লোকজনদেরকে নিয়ে, এনজিও কর্মীদেরকে নিয়ে গঠন করা হয়েছে। তো এরা পরিকল্পিত ভাবে এটা করেছে, এটা পরিষ্কার। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির মাথায় যারা বসে আছেন তারা কি পুরোপুরি জামাতের দ্বারা নিয়ন্ত্রণ? মানে সংবাদ মাধ্যমগুলির নিয়ন্ত্রণ কে বেশি হাতে নিয়েছে, জামাত না এই ক্ষেত্রে এনসিপি, না এই ক্ষেত্রে বিএনপি? কি মনে হয় আপনার? এক্ষেত্রে জামাত এবং এনসিপি মূলত জয়েন্টলি কাজ করতেছে। আমরা তো বলবো যে যাহা জামাত তাহাই এনসিপি, যাহা এনসিপি তাহাই জামাত। ওরা ভাগ করে নিয়েছে নিজেদের সুবিধার জন্য, এটাকে ভাগ করে নিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। একেবারেই আমরা শুনছিলাম যে নতুন যে রিপোর্টটা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট আদেও সত্য নয়, সংখ্যাটা আরো বেশি বলে মনে করছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকরা। এবং বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকদের যেটা অভিযোগ, সেটা সত্যকে আড়াল করার জন্য। আর নির্বাচনের আগে যে সমস্ত সাংবাদিকরা এখনো পর্যন্ত ইউনূসের বশ্যতা স্বীকার করেননি তাদেরকে যাতে বশ্যতার মধ্যে আনা যায় তার জন্যই এই ইচ্ছে করে পরিসংখ্যাটা হাজির করিয়েছেন ইউনূস। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।